ডিয়ার লিসেনার্স, আপনারা অনেকেই মর্গের ঘটনা শুনতে চান। সম্প্রতি নেত্রকোনায় বাড়ি আমার এক ছাত্র নাম শফিক, ও দারুণ একটি মর্গের ঘটনা আমাকে দেরি না করে আমি সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। তবে সঙ্গত কারণে আমি হসপিটালের নামটি বলতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে নিচ্ছি। শুধু বলবো এটি ময়মনসিংহ বিভাগের কোন একটি জেলার ঘটনা। সময়টি ছিল 1998 সাল। ওই হসপিটালের মর্গের যিনি দায়িত্বে ছিলেন, ইনি কিন্তু ডোম নন, জাস্ট দায়িত্বে ছিলেন। তো উনি সাধারণত যে লাশগুলো মর্গে আসতো সেগুলোর হিসাব রাখতেন, তার নাম পরিচয়, যদি বেওয়ারিশ হতো সেটার হিসাব রাখতেন, এবং প্রয়োজন অনুযায়ী মর্গ থেকে লাশটা কোথায় যাবে সেটার হিসাব রাখতেন। সেটা কখনো মেডিকেলের মানে স্টুডেন্টদের কাছে চলে যেতে পারে, কখনো সেটি বেওয়ারিশ হিসাবে দাফন হয়ে যেতে পারে, বিভিন্ন কারণে সেটা চলে যেতে পারে, সেই হিসাবটি তিনি রাখতেন। তো উনি টানা 3-4 দিন খুব অসুস্থ থাকেন, যার কারণে উনি ডিউটিতে যেতে পারছিলেন না। আবার সময়টাও এমন একটা সময় ছিল যখন রোজার ঈদের সময় চলে আসে, ডাক্তার নার্স অনেকেই ছুটিতে চলে যান। তো যেহেতু ওনার ডিউটি কেউ যে একটু করে দেবে সেই ধরনের কোনো লোককেও পাওয়া যাচ্ছিল না, তো এই কারণে মানে খুবই নিরুপায় হয়ে ওনার ছেলেকে বলেন যে তুমি আপাতত একটু রাত্রে গিয়ে তুমি একটু জাস্ট খালি মর্গের সামনে আমি যেই টেবিলটাতে বসি সেই টেবিলটাতে একটু বসে থাকবে, আর কিছু না, জাস্ট মানে একটু বসে থাকার জন্য বসে থাকা আর কি। তো যিনি বেসিক্যালি মর্গের দায়িত্বে ছিলেন ওনার নাম ছিল নারায়ণ পারই এবং ওনার ছেলের নাম ছিল নিতাই পারই। তো নারায়ণ পারই দীর্ঘদিন মর্গের দায়িত্ব থাকার যেহেতু দায়িত্ব ছিলেন, কিন্তু মজার বিষয় হলো মর্গে অনেক সময় অনেক ঘটনা ঘটে, কিন্তু নারায়ণ পারইয়ের সাথে কোনো ধরনের কোনো ঘটনাই ঘটেনি এবং উনি কোনো তেমন কিছু শুনতেনও না। যার কারণে উনি যখন ওনার পরিবারের সাথে শেয়ার করতেন যে এতদিন মর্গে আমি দায়িত্ব পালন করছি, কিন্তু অনেকের সাথে অনেক জিনিস ঘটে, কিন্তু আমার সাথে এখন পর্যন্ত কোনো ঘটনা ঘটেনি। যার ফলে ওনার ছেলে নিতাই পারই উনিও চিন্তা করেছেন যে এটার কি ব্যাপার, আমার বাবার সাথে তো কখনোই কোনো জিনিস ঘটেনি। তো স্বাভাবিকভাবে এটা জাস্ট একটা মনের ভুল, মানুষ একটু হয়তো মনে ভয় পায়, মনে মনে একটু ভয় পায়, যার কারণে ওই ভয়ের জিনিসটাই সে হয়তো সামনে দেখে। তো নিতাই পারই ওই চিন্তাই করেন। নিতাই পারই সে কলেজে লেখাপড়া করতো, ফার্স্ট ইয়ার স্টুডেন্ট ছিল। তবে ফার্স্ট ইয়ার স্টুডেন্ট থাকলেও সে বেশ উঁচু লম্বা এবং বেশ সাহসী একজন ছেলে ছিল আর কি। তো যেহেতু হসপিটালে তেমন কেউ ছিল না, আর মর্গের সাইডটা নিয়ে আসলে মানুষের অত মাথাও কেউ ঘামায় না, যে কে ডিউটিতে আসলো কে না আসলো অতটা মাথাও ঘামায় না, যার কারণে সে বাবা যেহেতু অসুস্থ ছিল সে রাজি হয় সেখানে, মানে এক রাতের জন্যই তো যাওয়া। সময়টা ছিল ঠিক রোজার ঈদের পরের দিন, যখন মোটামুটি খুব শুনশান নীরবতা, হসপিটালের রোগীর সংখ্যাও কম, ডাক্তার নার্সের সংখ্যাও কম ছিল। তো ওই রাত্রে নিতাই পারই সে তার বাবা যেই টেবিলে বসে সেই টেবিলে বসে জাস্ট একটু বসে থাকার জন্য বসে থাকা আর কি, সে বসেছিল। তো সন্ধ্যার দিকে কিন্তু একটি লাশ আসে। লাশটি দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছে বলে তাদেরকে বলা হয়, এবং ওই লেজার বুকে সেটা এন্ট্রিও করা হয় যে একটি দুর্ঘটনা। তো না মানে নিতাই পারই যখন ডিউটিতে গিয়েছে সে কিন্তু তখন কোনো লাশ ঢুকতে দেখেনি, মানে সে যাওয়ার আগেই লাশটা আসলে এন্ট্রি হয়েছে। তো সে ওই লাশের চেহারা টেহারা দেখেনি, দরজা বাইরে থেকে লক করা ছিল এবং সে দরজা থেকে আরো বেশ দূরে সে বসেছিল। রাত যখন 1টা বা 1:30টার দিকে হঠাৎ নিতাই পারই মর্গের মধ্যে ধপাস করে একটা শব্দ শোনে, মনে হচ্ছে উঁচু থেকে কোনো জিনিস, উঁচু থেকে ভারী কোনো জিনিস ধপাস করে মাটিতে পড়েছে বা ফ্লোরে পড়েছে। তখন নিতাই পারই চিন্তা করে কি ব্যাপার, মর্গের ভিতরে হঠাৎ এমন শব্দ হলো কেন। যেহেতু সে একটু সাহসী ছিল আর ওই মর্গের দরজার চাবিটাও তার কাছে ছিল, তখন সে চিন্তা করে ঠিক আছে আমি যে একটু দেখে আসি যে শব্দটা কেন হলো। নিতাই পারই আস্তে 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 দরজার কাছে যায়, খুলবে কি খুলবে না সে একটু দ্বিধাগ্রস্ত হতে থাকে যে খুলবো কি খুলবো না। তারপরে মনে হলো না খুলি, তখন সে দরজাটা খোলে। দরজাটা খুলে মর্গের লাইটটা জ্বালায়। মর্গে বেসিক্যালি ওই সময় তেমন কোনো লাশ ছিলও না,
একটা দুইটা লাশ ছিল। তো নিতাই পারই সে দেখলো লাইটটা জ্বালানোর সাথে সাথে যে একটি লাশ নিচে পড়ে আছে এবং স্ট্রেচার যে পাশে যে থাকা যে স্ট্রেচার সেই স্ট্রেচারটি ফাঁকা। আসলে নিতাই পারই বুঝতে পারছিল না, কারণ হচ্ছে সে যখন ডিউটিতে এসেছে বাবার স্থলাভিষিক্ত হয়ে, তখন তো সে কোনো লাশকে ঢুকতে দেখেনি। সে শুনেছে যে সে আসার আগে একটা লাশ ঢুকেছে, সেটা কি মাটিতেই রাখা নাকি স্ট্রেচারে রাখা এই বিষয়ে তো তাকে কিছু বলা হয়নি। তখন নিতাই পারই চিন্তা করে কি ব্যাপার, লাশ তো আসলে স্ট্রেচারে থাকার কথা, মাটিতে কেন? তখন সে চিন্তা করছে হয়তো বা কোনো কারণে স্ট্রেচারের, হয়তো বা যেহেতু লাশটা সে খেয়াল করে দেখলো বেশ শরীর ভারী, মানে বেশ মোটা সোটা শরীর, তো চিন্তা করলো যে হয়তো বা স্ট্রেচারে কোনো একটা পাশে ভার বেশি হয়ে গিয়েছিল, এই কারণে পড়ে যেতে পারে। এখন নিতাই পারও চিন্তা করছে লাশটি কি সে কষ্ট করে উঠিয়ে স্ট্রেচারে রাখবে কি রাখবে না, এটা নিয়ে সে খুবই দ্বিধাগ্রস্ত ছিল। তখন চিন্তা করলো যে না, যেহেতু এটা পড়ে আছে পড়েই থাক, আমি আর এটা ধরবো না, পরে কি থেকে কি হয়ে যাবে যদি এরকমই রেখে যায়, পরে আবার যদি পোস্টমর্টমের সময় কোনো আলামত নষ্ট হবে, বিভিন্ন কারণে নিতাই পারে ওই লাশটি আর ধরেনি। সে আবার দরজাটি তালা বন্ধ করে চলে যায়, বাইরে চলে আসে এবং বসে আছে। তো তখন সে তার একটু ঘুম ঘুম ভাব চলে আসে। হঠাৎ করে নিতাই পারোয়ের মনে হচ্ছিল মর্গের মধ্যে কোনো একজন মানুষ হাঁটাহাঁটি করছে। মনে করুন যে যদি কেউ ইচ্ছাকৃতভাবে ভেজা পায়ে ফ্লোরে, মনে করুন যে ফ্লোরে পানি আছে, তো ওই পানিওয়ালা ফ্লোরে কেউ যদি থপাস থপাস করে পা ফেলে কেমন শব্দ হতে পারে, তো মনে হচ্ছে ওরকম শব্দ করে কেউ পুরো ফ্লোর ভরে বা ওই মর্গের মধ্যে হেঁটে বেড়াচ্ছে। তো নিতাই পারোয়ের যে বাবা নারায়ণ পারোই, উনি কিন্তু আগে থেকেই নিতাই পারোইকে বলেছিলেন যে মর্গের পাশে একটা বড় গাছ রয়েছে, তো হসপিটালে অনেকগুলো বড় বড় বিড়াল আছে, মাঝে মাঝে বিড়ালগুলো কি করে গাছের ডাল দিয়ে ওই মর্গের যে ভেন্টিলেটর দিয়ে মর্গের ভিতরে ঢুকে অনেক সময় অনেক কিছু তছনছ করে। তো নিতাই পারোই চিন্তা করেছে হয়তো বা এমন কিছু হতে পারে, কোনো বিড়াল ঢুকেছে, এই জন্য সে শুরুর দিকে বিষয়টা এত পাত্তা দেয়নি। কিন্তু কিছুক্ষণ পর মনে হচ্ছিল যে বিড়াল হাঁটলে তো এরকম শব্দ হওয়ার কথা না, এত জোরে শব্দ হওয়ার কথা না, আসলে এই শব্দটা কিসের? তখন নিতাই পারোয়ের একটু সন্দেহ জাগে। সে আস্তে আস্তে আবার মর্গের দরজার কাছে যায়, কাছে গিয়ে সে দরজাটি খোলার পরে মর্গের ভিতরে লাইট জ্বালায়। তো লাইট জ্বালিয়ে সে দেখে যে লাশটি ওখানেই পড়ে আছে, সে ঘন্টাখানেক আগে যেখানে দেখে গিয়েছিল স্ট্রেচারের নিচে। তো শব্দটা কি হচ্ছিল? তো চিন্তা করলো যে বিড়াল যদি ঢুকে থাকে তাহলে আমি একটু খুঁজে দেখি কোথায়, এবং ওকে বের করে দিই মর্গের বাইরে। তখন সে কি করে মর্গের আরো কয়েকটা লাইট জ্বালিয়ে বিড়ালটাকে খুঁজতে থাকে, এবং খুঁজতে খুঁজতে হঠাৎ করে সে সত্যি সত্যি বিড়ালটাকে আবিষ্কার করে। দেখে বড় একটি বিড়াল, কিন্তু সেটি জীবিত না, মৃত, এবং মনে হচ্ছে কে যেন টান দিয়ে বিড়ালের মাথাটা ছিঁড়ে ফেলেছে। বিড়ালের বডি এক জায়গায়, মাথা আর এক জায়গায়, এবং রক্তে ফ্লোরের একটা পাশ ভেসে গিয়েছে। তখন মনে হলো খুব বেশিক্ষণ আগে বিড়ালটি মারা যায়নি, তো কে মারলো? তখন নিতাই পারোই আসলেই ভয় পেয়ে যায় যে আসলে এখানে কি হচ্ছে, কে মারলো বিড়ালটাকে। তখন নিতাই পারোই চিন্তা করে আর এক মুহূর্তও নয়, এখানে আমি দ্রুত এখান থেকে বের হয়ে যাব। এই চিন্তা করে নিতাই পারোই যখনই পেছন ঘুরেছে, হঠাৎ করে দেখে যে লাশটি নিচে পড়েছিল সেই লাশটি দাঁড়িয়ে আছে। এই দৃশ্য দেখে নিতাই পারোই প্রচন্ড শব্দে একটি চিৎকার দিয়ে দরজার দিকে যেতে থাকে, কিন্তু দরজা পর্যন্ত যাওয়ার আগেই নিতাই পারোই সেন্সলেস হয়ে পড়ে যায়। পরের দিন সকালবেলা যখন হসপিটালে অন্যান্য লোকজন আসে, দেখে মর্গের দরজা খোলা এবং ভিতরে নিতাই পারোই পড়ে আছে। সবাই নিতাই পারোয়ের জ্ঞান ফেরানো হয়, সবাই চেষ্টা করে নিতাই পারোয়ের জ্ঞানটি ফেরানোর জন্য। নিতাই পারোয়ের জ্ঞান ফেরার পরে নিতাই পারোই সব ঘটনা খুলে বলে। তো অদ্ভুত ব্যাপার যে নিতাই পারোয়ের বর্ণনা অনুযায়ী লাশটি স্ট্রেচার থেকে নিচে পড়েছিল, কিন্তু আসলে
সবাই এসে দেখে লাশটি কিন্তু স্ট্রেচারের উপরেই ছিল, লাশটি আর নিচে ছিল না। এবং একটি বিষয় সবাই আবিষ্কার করে, ওই বিড়ালটির মাথা সত্যি সত্যি ছেঁড়া ছিল এবং বিড়ালের ডেড বডিটা পাওয়া যায় ওখানে। আমি আফনান আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি রক্তহীন করা অ্যাম্বুলেন্সের একটি ঘটনা। আপনারা অনেকে অ্যাম্বুলেন্সের ঘটনা শুনতে চান, কিন্তু সবসময় অ্যাম্বুলেন্সের ঘটনা ম্যানেজ করা সম্ভব হয় না। তো আপনাদের জন্য এবার অনেক কষ্ট করে একটি গল্প পেয়েছি, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। কথা না পারি আমি সরাসরি গল্পে চলে যাই। ঘটনাটির সময় ছিল 2009 সাল। যার সঙ্গে ঘটেছিল তার নাম হচ্ছে রফিক। উনি পেশা একজন অ্যাম্বুলেন্স চালক। উনি অ্যাম্বুলেন্সটা বেসিক্যালি দুটো মেডিকেল থেকে, মানে দুটো মেডিকেলের মানে রোগী বা লাশ উনি আনা নেওয়া করেন। একটি হচ্ছে মিডফোর্ড হসপিটাল, আর একটা হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ। উনি সাধারণত ঢাকা মেডিকেল কলেজের এদিকে বেশি থাকেন, কারণ এখানে দেখা যাচ্ছে যে রোগীর পরিমাণ বেশি, ওনার ট্রিপটাও বেশি পাওয়া যায়। এই জন্য উনি সাধারণত ঢাকা মেডিকেল কলেজের এই সাইডটাতেই ওনার আনাগোনাটা বেশি। যেদিন ঘটনাটি ঘটে ওই তারিখটা ছিল হচ্ছে মঙ্গলবার এবং সময়টা ছিল আগস্ট মাস। তো এমন একটি সময়ে, ওই সময় প্রচন্ড গরম ছিল, গরমকাল বেশ, কারণ আগস্টে তো আমাদের এখানে বেশ, মানে বাংলাদেশে কিন্তু বেশ গরম থাকে। ওই সময়ে রাত বাজে প্রায়, ওনার ভাষ্য অনুযায়ী রাত বাজে তখন প্রায় 11টা। ওনার পরিচিত একজন ব্যক্তি, যিনি ওই হসপিটালের 4র্থ শ্রেণীর একজন কর্মচারী, সাধারণত তাদের মাধ্যম দিয়ে ওনারা ট্রিপগুলো পেয়ে থাকেন। সেই ব্যক্তিটি এসে তাকে জানায় যে আরিচার ঘাট যেটি রয়েছে, এই ঘাটের পাশে একটি গ্রাম রয়েছে, সেই গ্রামে একটি লাশ পৌঁছে দিতে হবে। এখন তিনি জিজ্ঞেস করেন যে লাশের কি হয়েছিল, কিভাবে মারা গেল। তখন তারা বলে যে উনি এমনিতেই বার্ধক্যজনিত কারণে মারা গেছে। তো এই কথা বলার পর উনি রাজি হয়ে যান এবং সাধারণত মানে যে ভাড়া ওনারা ঠিক করেন অ্যাম্বুলেন্স চালকরা, দেখা যাচ্ছে ভাড়ার একটি অংশ যিনি এই ট্রিপটা এনে দেন তাকে দিতে হয়। তো ঠিক হলো যে তখন 7,000 টাকায় আরিচায় পৌঁছে দেবে। ওই সময় কিন্তু 7,000 টাকা অনেক, মানে আরিচা অনুযায়ী, যেহেতু নদী পার হতে হচ্ছে না, ফেরির খরচটা লাগছে না, সেই অনুযায়ী 7,000 টাকা কিন্তু ওনার জন্য বেশ ভালো অ্যামাউন্টের একটি টাকা। উনি রাজি হয়ে যান এবং 4র্থ শ্রেণীর কর্মচারীকে উনি 2,000 টাকা দেন এবং 5,000 টাকা উনি ওনার কাছে রাখেন, মানে এরকম একটা শর্ত হয় আর কি। এবং ট্রিপ শুরু করার আগেই ফুল টাকাটা পেইড করে নিতে হয়। সাধারণত ওইখানে নাকি এইভাবেই সিস্টেমে এই ট্রিপগুলো অ্যাম্বুলেন্সের যারা চালক তারা এরকম মানে এই কাজটা করে থাকেন। কারণ অনেক সময় দেখা যায় লাশ নিয়ে বাসায় নামানোর পরেই সবাই লাশ নিয়ে ব্যতিব্যস্ত হয়ে যান, অ্যাম্বুলেন্সের কথা আর মনে থাকে না, চালকের কথা মনে থাকে না। এই জন্য ওঠার আগেই সাধারণত এই টাকাটা ওনারা পারতপক্ষে মানে নিয়ে নেওয়ার চেষ্টা করেন। যখন লাশটি নিয়ে আসা হয়, লাশের সাথে 4 জন লোক ছিল, 3 জন পুরুষ এবং 1 জন মহিলা। গাড়িতে ওঠার পরপরই স্বাভাবিকভাবেই রফিক সাহেব উনি টাকা দাবি করেন এবং ওনারা কোনো ধরনের কোনো উচ্চপাত্র ছাড়াই টাকাটা দিয়েও দেন। গাড়ি চলতে থাকে। রাত তখন প্রায় 1টা বাজে। রাত 1টার মধ্যে ওনারা মানিকগঞ্জ প্রায় পার হয়ে যাবেন এমন একটি সময়। তো হঠাৎ করে উথুলি নামক একটি জায়গা রয়েছে, এই উথুলি জায়গা থেকে সামান্য একটু পার হলেই হাতের বাম দিক দিয়ে পাটুরিয়া ঘাটের দিকে রাস্তা চলে গিয়েছে এবং সোজা রাস্তাটা চলে গেছে হচ্ছে আরিচা ঘাটের দিকে। এখন যেহেতু আরিচা ঘাট দিয়ে ওইভাবে ফেরি পার হয় না, এখন পাটুরিয়া ঘাট দিয়েই হয়। এই জন্য আরিচা ঘাটগামী ওই রাস্তাতে সাধারণত যানবাহন খুব কম চলাচল করে, দিনের বেলাতেও কম চলাচল করে, রাতের বেলা তো কোনো কথাই নেই। যখন উথুলি নামক ওই জায়গাটাতে উনি আসছেন গাড়ি নিয়ে, হঠাৎ করে গাড়িতে একটি ঝাঁকুনি দেয়। সাধারণত ব্রেক করা ছাড়া যদি কোনো একটি গাড়ি স্পিড ব্রেকার পার হয়, ঠিক যেভাবে ঝাঁকি লাগে
অমন একটি ঝাঁকি লাগে, একটি ঝাঁকি অনুভূত হয় গাড়িতে। তখন ঝাঁকি খেয়ে সাধারণত দেখা যাচ্ছে যে গাড়ির যাত্রীরা একটু কথা বলে ওঠেন যে এই আস্তে চালাও। তখন রফিক সাহেব দেখলেন যে না, ওনারা কোনো কথা বললেন না। এবং রফিক সাহেব একটা বিষয়টা খেয়াল করলেন যে যখন উনি তো এর আগেও এখানে আসছেন, ঠিক যে জায়গাটাতে গাড়িতে ঝাঁকি লেগেছে এখানে কোনো স্পিড ব্রেকার ছিল না, কোনো উঁচু জায়গা ছিল না, তাহলে হঠাৎ করে ঝাঁকি লাগলো কেন? উনি চিন্তা করেন হয়তো বা চাকার নিচে কোনো ইট বা শক্ত কিছু পড়েছিল, এই জন্য ঝাঁকি লেগেছে, উনি খেয়াল করতে পারেননি। উনি আর 7-5 ভাবেননি, উনি সোজা চলে যাচ্ছেন। তো উনি যখন আরিচার রাস্তা দিয়ে ঢোকেন, এই জায়গাটা কিন্তু খুবই নীরব। যারা ওই রাস্তায় কখনো চলাচল করেছেন, এমনকি দিনের বেলা, তো তারা কিন্তু আপনারা জানেন এই রাস্তার দুই ধারে এখনো পর্যন্ত তেমন কোনো মানব বসতিই নাই, দীর্ঘ পথ কোনো মানব বসতি নেই, একদম ঘাটের কাছাকাছি গিয়ে গ্রাম রয়েছে, কিন্তু তার আগ পর্যন্ত রাস্তার দুই ধারে ওইভাবে কোনো আপনারা বসতি দেখতে পাবেন না। এখনো তো সামান্য কিছু হয়েছে, আগে তো সেটাও ছিল না। উনি যখন যাচ্ছেন প্রায় 1 কিলোমিটার পার হওয়ার পর হঠাৎ করে একজন পুরুষ যাত্রী, যিনি ওই লাশের সাথে ছিলেন, তার আত্মীয়, উনি বললেন যে এই ড্রাইভার গাড়ি থামাও। তখন রফিক সাহেব গাড়িটা থামিয়ে দেন। উনি ভাবেন এখানে হয়তোবা তাদের বাড়ি, এখানে হয়তোবা নামবেন তারা। ওই ব্যক্তি রফিক সাহেবকে বলেন আমরা লাশ নিয়ে এখানেই নামব। রফিক সাহেব স্বাভাবিকভাবে গাড়ি থেকে নামেন, পিছনের যে ব্যাক ডালাটা আছে সেটা খুলে দেন এবং স্ট্রেচারে করে লাশটা নামান। নামানোর পরে রফিক সাহেব অবাক হয়ে দেখেন যে আশেপাশে কোনো ঘর বাড়ি নাই। তখন জিজ্ঞেস করলেন যে আপনাদের বাড়ি কোথায়? এখানে তো আশেপাশে ঘর বাড়ি দেখছি না, আপনার লাশ নিয়ে যাবেন কিভাবে? আপনাদের কোনো আত্মীয় স্বজন তো এখানে দেখছি না। তখন ওনাদের মধ্যে একজন বলেন যে সেই চিন্তা তোমাকে করতে হবে না, সেটা আমরা দেখব, তুমি চলে যাও। যেহেতু উনি আগের থেকেই টাকা পেয়ে গিয়েছিলেন, সুতরাং তার কোনো উচ্চবাচ্য ছিল না, এই জন্য উনি ওইখানে গাড়ি ঘুরিয়ে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা করেন। উনি যখন রওনা করছিলেন, রওনা করতে করতে ঠিক উথুলি যে স্ট্যান্ডটা, বাস স্ট্যান্ড যেটা আছে, সেখানে আসার পরে দেখলেন যে 4 জন লোক হাত ইশারা করে তাকে থামতে বলছে। উনি অবাক হয়ে দেখলেন যে এই 4 জন লোক তো সেই 4 জন লোক যাদেরকে উনি এই মাত্রই নামিয়ে দিয়ে এসেছেন, এবং তাদের সাথে একটি লাশও রয়েছে। উনি খুব অবাক হন, উনি গাড়ি থামান, উনি জিজ্ঞেস করেন কি ব্যাপার আপনারা এখানে? আপনাদেরকে না একটু আগেই নামিয়ে দিয়ে আসলাম। তখন ওনারা বলেন কি বলছেন আপনি? আপনি তো উথুলিতে আমাদেরকে নামিয়ে দিলেন, জোর করে আমাদেরকে নামিয়ে দিয়ে আপনি সোজা চলে গেলেন, এখন আবার ঘুরে আসছেন, আমরা এখন এই লাশটা কিভাবে নিয়ে যাব? রফিক সাহেব যতটুকু না অবাক হন, তার থেকে বেশি বিরক্ত হন যে আমি মাত্র নামিয়ে দিয়ে আসলাম তাদেরকে, অথচ ঘুরে আসার পরে তারা এখানে কিভাবে আসলো, আর এখন এসে বলছে আমি নাকি উথুলি বাস স্ট্যান্ডে তাদেরকে নামিয়ে দিয়েছি। যাই হোক, যেহেতু এটা একটা অবাক করার মতো বিষয় ছিল, উনি কিছুতেই মিলাতে পারছিলেন না যে একটু আগেই তো উনি নামিয়ে দিয়ে আসছেন, হঠাৎ করে এই ধরনের ঘটনা কেন ঘটলো। উনি 7-5 না ভেবে বলেন যে আচ্ছা ঠিক আছে, ওঠেন, গাড়িতে ওঠেন, আমি আবার আপনাদেরকে নামিয়ে দিয়ে আসছি। তখন উনি আবার ওই লাশ সহ ওই যাত্রীদেরকে গাড়িতে তোলেন, তুলে আবার গাড়ি চলা শুরু করে। চলতে 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 হঠাৎ একটি জায়গায় উনি চলে আসেন, সেই জায়গাটি যেই জায়গাটিতে একটু আগেই 4 জন ব্যক্তি সমেত লাশ নামিয়ে দিয়েছিলেন, এবং উনি দেখছেন যে এই 4 জন ব্যক্তি হাত ইশারা করে তাকে থামতে বলছে। উনি এবার ভয় পেয়ে যান যে কি ব্যাপার, তাহলে আমার গাড়িতে কে বসা? পিছন দিকে তাকিয়ে দেখেন গাড়িতে কেউ নেই। উনি প্রচন্ড ভয় পান, তারপরও গাড়ি থামান, যেহেতু এই জায়গাটাতেই উনি নামিয়ে দিয়ে গেছিলেন তাদেরকে। উনি জিজ্ঞেস করেন কি ব্যাপার, কি হয়েছে?
তখন ওদের মধ্যে থেকে একজন বলেন যে আপনি আমাদেরকে এখানে নামিয়ে দিয়ে চলে গেলেন কেন? আমরা কি এখানে নামবো? এখানে নিয়ে আমরা লাশ নিয়ে কোথায় যাব? আমরা তো আরিচার পাশে যে গ্রামটি রয়েছে সেখানে যাব। রফিক সাহেব এবারও অবাক হন এবং বিরক্তও হন। তখন উনি বলেন যে আপনারাই বললেন যে এখানে নামিয়ে দিতে, আমি নামিয়ে দিলাম, আবার আমি ঘুরে চলে গেলাম, আবার আপনাদেরকে আরিচা থেকে এখানে নিয়ে আসলাম, এটা কি হচ্ছে? তখন তারা বলে কি ব্যাপার, আপনি আরিচায় আমাদেরকে পাবেন কোথায়? আমরা তো এখানে দাঁড়িয়ে আছি, আপনি তো আমাদেরকে জোর করে এখানে নামিয়ে দিয়ে গেলেন। তখন উনি বলেন আমি আপনাদেরকে জোর করে কিভাবে নামাবো? লাশ সহকে কেউ জোর করে কাউকে নামায়? এভাবে ওনাদের সাথে তর্কাতর্কি হয়। যাই হোক, এক পর্যায়ে রফিক সাহেব বলেন আচ্ছা ঠিক আছে ওঠেন, আপনারা কোথায় যাবেন আমি নামিয়ে দিচ্ছি। কিন্তু ওনার মনের মধ্যে কিছুতেই যে খচখচানি হচ্ছিল সেটা যাচ্ছিল না, যে এখানে আমি প্রথমে নামালাম, আবার চলে যাওয়ার পর পুতুলি বাস স্ট্যান্ডে তাদের সাথে দেখা, তারা বলল তারা নাকি পুতুলি বাস স্ট্যান্ডে তাদেরকে নাকি আমি নামিয়ে দিয়েছি, আবার তাদেরকে উঠিয়ে আনার পর এইখানে আবার তাদেরকে দেখছি, অথচ গাড়ির মধ্যে থেকে তাদের কাউকে দেখছি না। তাহলে তারা কোথায় গেল বা কি হচ্ছে আমার সাথে? উনি মনে মনে খুব ভয় পাচ্ছিলেন, কিন্তু যেহেতু উনি প্রায় ৪৫ বছর বয়স ওনার ছিল রফিক সাহেবের, এবং মোটামুটি ২০-২২ বছর থেকেই উনি এই অ্যাম্বুলেন্স চালান। অনেক ঘটনাই, ছোটখাটো ঘটনা এই অ্যাম্বুলেন্স চালাতে গিয়ে রাস্তাঘাটে ওনার সাথে ঘটেছে, একদম টুকিটাকি সেই জিনিসগুলো, কিন্তু এই ধরনের অদ্ভুত বিষয় ওনার সাথে কিন্তু কখনো ঘটেনি। উনি গাড়ি চালাচ্ছিলেন, প্রায় ১.৫ কিলোমিটার যাওয়ার পর হঠাৎ একজন বলেন যে একটু গাড়িটা থামান। তখন রফিক সাহেব বলেন যে এখানে কি আপনারা নামবেন? বলে না, এখানে নামবো না, আমাদের একটি কাজ আছে। এই কথা বলে একজন নামেন, অন্যরা গাড়িতে থাকেন। এখন রফিক সাহেবের ওনার একটু প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার প্রয়োজন ছিল, তো উনি মাত্র কয়েক মিনিটের সময় নিয়ে উনি আবার গাড়ির কাছে ফিরে আসেন। কিন্তু অদ্ভুত ব্যাপার, গাড়িতে একজন মানুষও নাই, একজন মানুষও নাই। কোথায় গেল তারা? কিন্তু গাড়ির মধ্যে লাশ কিন্তু রয়েছে। রফিক সাহেব চিন্তা করছেন যে মাঝে মাঝে কিন্তু এরকম লাশ দিয়ে ধোকা দিয়ে অনেক সময় গাড়ি ছিনতাইয়ের ঘটনা ঘটে, ওনার সাথে সেই ধরনের ঘটনা ঘটছে না তো? তখন উনি চিন্তা করেন আসলে এই লোকটি মারা গেছে কিনা একটু চেক করে দেখি, এবং রফিক সাহেব সাহস করে গাড়ির ব্যাক ডালাটা খুলে লাশের হাতের পালস চেক করে দেখেন আসলে সত্যিই মারা গেছে, এবং লাশের উপরের কাপড়টা সরিয়ে দেখেন যে সেটা একটা পুরুষ মানুষের লাশ, বয়স ৭০ বা ৮০ হবে এমন বয়স। তো দেখে মনে হচ্ছিল উনি স্বাভাবিকভাবেই মারা গেছেন। তখন উনি চিন্তা করলেন যে আসলেই তো এটা লাশ, এখানে লাশ দিয়ে ধোকা দেওয়ার তো কিছু নাই, কিন্তু লোকগুলো কোথায় গেল? উনি অনেক ডাকাডাকি করার পরেও কোনো লোককে দেখতে পেলেন না। ওদিকে উনি খেয়াল করছিলেন যে আরিচা ঘাট খুব বেশি দূরে নয়। তখন উনি চিন্তা করলেন যে যেহেতু কাউকে পাওয়া যাচ্ছে না, তাহলে আমি গাড়িটি চালিয়ে আরিচা ঘাটের কাছে চলে যাই, ওখানে গেলে হয়তো বা কোনো মানুষ পাবো, তাদের কাছে জিজ্ঞেস করলেই এই লোককে দেখালে বলে দিতে পারবেন যে উনি কোন বাড়ির বা কোন গ্রামের, হয়তো অনেকেই চিনবেন তাকে। এই চিন্তা করে উনি গাড়ি স্টার্ট দিলেন। গাড়ি স্টার্ট দেওয়ার পর উনি আরিচা ঘাটের কাছে চলে আসেন এবং দেখেন ওখানে বেশ দু একজন লোক, বিশেষ করে ওই যারা বাজারের যে পাহারাদার বা চৌকিদার, তারা সেখানে আছে। তখন গাড়ি থামিয়ে তাদের একজনকে ডাকলেন, ডাকার পরে বললেন যে আচ্ছা আপনি কি বলতে পারবেন এই যে ভিতরে আমার গাড়ির মধ্যে যে লাশ রয়েছে এটি আপনাদের এলাকার কার লাশ? তখন দুইজন চৌকিদার খুব অবাক হয়ে রফিক সাহেবের দিকে তাকান, বলে যে লাশ কোথায়? লাশ? তখন এই যে আমার গাড়িতে, আপনার গাড়িতে তো কোনো লাশ দেখছি না। সত্যি রফিক সাহেব পেছন দিকে তাকিয়ে দেখেন গাড়িতে কোনো লাশ নেই।
রফিক সাহেব মারাত্মক ভয় পেয়ে যান। ভয় পাওয়ার পরে ওই চকিদারকে সবকিছু খুলে বলেন যে এই ঘটনা ওনার সঙ্গে ঘটেছে। তখন চকিদার বলেন যে আমরা তো এই গ্রামের খুবই পুরাতন বাসিন্দা, এখানে এমন কোন লোক মারা গিয়েছে বলে তো আমরা জানি না। একথা শুনে রফিক সাহেব চিন্তা করেন হয়তোবা ওনারা জানেন না, এটা হতেই পারে, কিন্তু এই যে যে ঘটনাগুলো ঘটছিল এগুলো আসলে কেন ওনার সাথে ঘটছিল উনি কিছুতেই বুঝতে পারছিলেন না, কোনো হিসাব মিলাতে পারছিলেন না। উনি ওই দিন আর গাড়ি নিয়ে ঢাকায় যেতে পারেননি। উনি মানসিকভাবে খুব বিপর্যস্ত হয়ে পড়েন এবং ওনার ওই বিপর্যস্ততা দেখে আরিচাঘাটের দুইজন চকিদার তারা তাকে গাড়িটা পার্কিং করার ব্যবস্থা করে এবং রেস্ট নেওয়ার জন্য তাদের যে বিশ্রামের যে জায়গাটা আছে সেটা ছেড়ে দেয়, বলে যে আপনি এখানে বিশ্রাম করেন। এবং বিশ্রাম করার পর সকালবেলা যখন উনি ওঠেন রফিক সাহেব, তখন আশেপাশে অনেক লোক আসে, সবাই কৌতূহল হয়ে তাকে প্রশ্ন করতে থাকেন যে আসলে কি ঘটনা ঘটেছিল। উনি আবারও সেটা খুলে বলেন। তখন একজন লোক বলেন যে হ্যাঁ, আমাদের পাশের গ্রামে একজন মুরব্বী মারা গিয়েছে, কিন্তু সে যতটুকু জানে যে রাত প্রায় 3টার দিকে তার জানাজা হয়েছে এবং জানাজা করার পর তাকে কবরস্থও করা হয়েছে এবং তাকে নাকি একটি মাইক্রোবাসে করেই নিয়ে আসা হয়েছিল। উনি খুব অবাক হন যে আসলে আমি তাহলে কার লাশ নিয়ে আসলাম। তখন উনি বলেন যে আসলে এই লাশের বাড়িটি কোথায় আমাকে দেখাতে পারবেন। তখন একজন লোক ওই বাড়িতে নিয়ে যায় তাকে। বাড়িতে নিয়ে যাওয়ার পর উনি লক্ষ্য করেন যে চারজন লোককে উনি নিয়ে এসেছিলেন, সেই 4জন লোক ওই বাড়িরই আত্মীয় স্বজন, কিন্তু এই 4জন লোক ওই ড্রাইভারকে চিনতে পারছে না কিছুতেই। তখন ড্রাইভার বললেন বিশেষ করে রফিক সাহেব যে আমি তো আপনাদেরকে কালকেই নিয়ে আসলাম, লাশের সাথে নিয়ে আসলাম, এই ঘটনা ঘটলো। তখন ওনারা বললেন না তো, আমরা তো আপনার গাড়িতে আসিনি, আপনার মাইক্রোবাসের কালার হচ্ছে কালো আর আমরা যেই মাইক্রোবাসে এসেছিলাম সেটার রং সাদা, আমরা তো আপনার গাড়িতে আসিনি। তখন রফিক সাহেব চিন্তা করলেন যে তাহলে এই যে ওনাদের কাছ থেকে যে টাকাটা পেয়েছিল সে টাকাটা তখন ওনার পকেটে। তখন যে এই যে আপনারাই তো আমাকে টাকা দিয়েছেন, বলে না তো, আমরা তো কোনো টাকা দিইনি আপনাকে। এবার আর রফিক সাহেব উনি ওনার সেন্সটা ধরে রাখতে পারেন না, উনি ওখানে আবার সেন্সলেস হয়ে পড়ে যান। ঘন্টাখানেক পর যখন ওনার জ্ঞান ফেরে তখন রফিক সাহেব ওনার বাড়িতে ফোন করেন। ওনার বাড়ি থেকে লোক আসার পর সেই ব্যক্তি গাড়ি ড্রাইভ করে রফিক সাহেবকে ঢাকাতে নিয়ে যান এবং এই ঘটনার পর দীর্ঘদিন উনি অ্যাম্বুলেন্স চালাননি। পরে মানসিকভাবে সুস্থ হওয়ার পর আবার উনি অ্যাম্বুলেন্স চালান। উনি কিন্তু এখনো অ্যাম্বুলেন্স চালান। উনি এখনো ঢাকা মেডিকেল, মিটফোর্ড বা সোহরাওয়ার্দী এখানকার রোগী বা লাশ উনি আনা নেওয়া করেন। তবে ওনার সাথে মাঝে মাঝে কিছু ছোটখাটো কিছু ঘটনা ঘটেছে, কিন্তু এই ধরনের অদ্ভুত ঘটনা কখনো ঘটেনি। তো এই ঘটনাটি আমাকে যিনি সংগ্রহ করে দিয়েছেন সে আমার স্টুডেন্ট, তার নাম হচ্ছে শরীফুল ইসলাম শরীফ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করার পর এখন সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন। প্রিয় লিসেনার্স, আশা করি আমাদের ঘটনা আপনাদের ভালো লেগেছে। ঘটনা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথে থাকুন। পরবর্তী ঘটনা শোনার আমন্ত্রণ জানিয়ে